আমরা যেটা আশা করব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সবাই মিলে আজকে 5ই অগস্টের পরে যে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে, এখানে আপামর জনগণের বিভিন্ন পেশা, বিশেষ করে শ্রমিক কৃষকদের সমন্বিত করে তারা একটি গণকমিটি করবেন এবং সেটা সারা জেলা এবং থানায় কিংবা উপজেলা ইউনিয়ন পর্যায়ে ওনারা এটা ছড়াই দিবেন। এবং আরেকটা হলো গণ উপদেষ্টা কমিটি করবেন, যারা এই গত 53 বছর মুক্তিযুদ্ধের পরের থেকে অদ্যাবধি যত সরকারের মধ্যে তারা ছিলেন, কোনো রকম দুর্নীতি করে নাই, কোনো রকম আপোষ করেননি, তাদের ভিতর থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ 2-1 সমন্বয়ক থাকবেন যারা নাকি সমাজসেবা করছেন কিংবা এই ধরনের লোক থাকতে হবে। কিন্তু রাষ্ট্র থাকলে রাজনীতি থাকবে, বিষয়টি রাজনৈতিক। কাজে এটাকে বিরাজনৈতিকরণে যে ষড়যন্ত্র চলছে শুরুর থেকে, শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করার পরের থেকেই আপনি দেখেছেন বিরোধী দলকে তারা বিলুপ্তি করার ষড়যন্ত্র করেছিল, বাকশাল করেছিল, 15 আগস্ট পরিবর্তন হয়েছিল, কতগুলো আপনারা দেখলেন যে এখানে অভ্যুত্থান হয়েছে। সমস্ত অভ্যুত্থানের পিছনে এক শ্রেণীর সামরিক কর্নেল জেনারেলদের যে রাজনীতি, সেটাকে সামনে নিয়ে আসা হয়েছে। প্রায় $1000 বিলিয়ন পাচার হয়েছে। তো সেইগুলোকে আজকে আমাদের বিবেচনার মধ্যে আনতে হবে। আজকে আমাদের সবচেয়ে প্রথম হলো যে কর্মসংস্থানকে কেন্দ্র করে ছাত্রদের শুরু হয়েছিল, দেশকে শিল্পায়িত না করলে মানুষের অর্থনৈতিক মুক্তি আসতে পারে না। কাজে সেই কারণে বড় বড় ব্যাংক, বিমা এগুলোকে জাতীয়করণ করা, স্বাস্থ্য জাতীয়করণ করা, সমস্ত পপুলেশনকে, সমস্ত জনগণকে রেশনের মধ্যে নিয়ে আসা, খাদ্য পাচার বন্ধ করতে হবে, কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, প্রয়োজন হলে আগামী 3-6 মাসের মধ্যে রেড গার্ড করে করতে হবে। এখানে 1,20,000 পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল গত 15 বছরে, তার অধিকাংশ 99.9% বলা যায় এগুলো ছাত্রলীগ আর যুবলীগের। এবং এদেরকে ছাঁটাই বাছাই না করে তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছে। আমি এটা ঘোর প্রতিবাদ করছি। কাজেই এই নিপীড়নের যে যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, সেটাকে যদি মেরামত করতে হয় তাহলে একটি বিপ্লবী সরকার সারা সম্ভব না। কাজেই যেভাবে সমন্বয়কারীদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে, তারা হতাশ হয়ে পদত্যাগ শুরু করেছে চিটাগং ইউনিভার্সিটির মতো একটি বিশ্ববিদ্যালয় যেখানে ঐতিহাসিক ভূমিকা ছিল, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার SM হলের একবার সাধারণ ছাত্রদের নিয়ে বলেছিল সকল ছাত্র প্রতিষ্ঠানের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। যেমন 71-এর পরের থেকে চর দখলের, হল দখলের সিস্টেম চলে আসছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, জাতীয় পার্টির সময় জাতীয় পার্টি, এবং চট্টগ্রামে ছাত্র শিবির যাদের ঘাঁটি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সাধারণ ছাত্ররা তাদেরকে ঢুকতে দেয়। আমি নিজে ওইটার সাথে জড়িত ছিলাম। তাহলে এখন যদি নতুন করে জামাত, শিবির তারা যদি মনে করে যে এই রাজনৈতিক সংগ্রামে তারা নতুন করে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে তাদের কর্মসূচি পালন করবেন না, যেহেতু জামাতকে নিষিদ্ধ করেছে সেই বিষয়ে অনেক আগে আমাদের বলা উচিত ছিল। 71 থেকে 75 কেউ বলে নাই জামাতকে পুনর্বাসিত করার জন্য। শেখ মুজিব এই ফ্যাসিবাদের প্রতীক, ওই 15 আগস্টের যত পরিবর্তন হয়েছিল তখন কিন্তু ওইটা বাতিল হয়েছিল। ঠিকই একটা প্রতি বিপ্লবী রাজনীতি যখন নাকি আমরা দেখলাম, সেখানে জিয়াউর রহমান তাদেরকে প্রতিষ্ঠা করেছে। তারপরে যে পরিবারতন্ত্র আপনার খালেদা জিয়া থেকে শুরু করে, হাসিনা থেকে শুরু করে, এখন যদি গোলাম আজমের সন্তান যে ব্রিগেডিয়ার আজমি, তাকে যদি নেতা বানায়, কারণ সে তো হিরো, তো সে তো পরিবারীকরণই হয়ে গেল, এর সাথে পরিবারকরণ হয়ে গেছে। তো কাজে এখন আমাদের ভরসা যে সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, সৈনিকরা তারা আস্থা রাখে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি। আমরা এরকম একটা আর্মি পুনর্গঠন করতে চাই যেখানে একটা সিপাহী ছাড়া হওয়ার সুযোগ থাকবে। সারা জীবন গড়ে তারা কোনো কমিশন পাবে না, এরকম হবে না। এখানে কোনো কেরানি থাকতে পারবে না, সারা জীবন কেরানি হবে। একজন কেরানি যেন চাকরির পাশাপাশি যেন তার ট্রেনিংয়ের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে সে যেন সেক্রেটারি হতে পারে, আমরা সেই সুযোগ রাখতে চাই। আমরা প্রত্যেকটা শিল্প কারখানা আমরা বলতে চাই যে শিল্প কারখানা 3 ভাগে ভাগ হবে। একসময় তেভাগ আন্দোলনের কথা বলেছে কৃষকরা, এক ভাগ থাকবে যারা কাজ করবে, শ্রমিক এবং প্রশাসনে যারাই কাজ করবে, আরেক ভাগ থাকবে শিল্পকে বিকশিত করার জন্য লাভ্যাংশ। তো সেখানে 1 লাখ টাকা ন্যূনতম মজুরির কথা আমরা ঘোষণা করতে চাচ্ছি। এইটা এখন সাধারণ ছাত্রদেরকে এই আসিফ নজরুল
তাদের শিক্ষক হিসাবে, তাদের অভিভাবক হিসাবে করছে। আসিফ নজরুল সহ নাহিদ, তাদের উচিত তাদের অবস্থান পরিষ্কার করা এবং এখানে অন্তত আরও 30 জনকে এই আপনার এই উপদেষ্টা কমিটি বাড়ানো উচিত। আর যতদিন পর্যন্ত চুপ্পু এই বঙ্গভবনে থাকবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আমি প্রবাসী বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি হিসাবে আমি দায়িত্ব নিয়েছিলাম এবং 5ই জানুয়ারি থেকে তখন আমাদের বাংলাদেশ থেকে আমাদের বন্ধুরা সকলের সাথে কথা বলে আমরা তখন নির্বাচনী ওই তফসিল বাতিল করা হয়েছিল, প্রেসিডেন্টকে বাতিল করা হয়েছিল। তো এখন যদি মনে হয় যে এটাকে আপনারা এই জায়গায় কাকে বসাবেন, বিপ্লবীরা বসাবে। তো আমার 55 বছর রাজনীতির অভিজ্ঞতা, আমার 70 বছর পার হয়ে গেছে। তো সেখানে যদি আমার চেয়ে কোনো বিজ্ঞবান, কোনো প্রতিভাবান যদি কোনো ব্যক্তি আসেন, আমি তাকে সদরে এখানে বসানোর জন্য আমি উদ্যোগ নেব। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন আমরা যে সরকার গঠন করব, আমাদের কাজ হবে 3 থেকে 4 বছর, এখন মনে হচ্ছে আরও বেশি সময় লাগবে। পুরা সংবিধানকে গণতন্ত্রণ করে, এখানে কোনো সংবিধান নাই, যেহেতু এখানে হাসিনা বিধান, খালেদা বিধান এগুলি ছিল করে আসছে, মুজিব বিধান, সেখানে এক ব্যক্তির শাসন চলছে। কাজে সংবিধানকে গণতন্ত্র করলেই হবে না, এটাকে যেটা কার্যকর করা যায় হোল সিস্টেম নিয়ে আমি আরেকদিন কথা বলবো। এইভাবে আমাদের 21 দফা এটা একদিনের না, এটা আমার অন্তত পক্ষে 35 থেকে 36 বছরের চিন্তার গবেষণার ফসল। তো কাজে এখন যেহেতু আমাদের কোনো মিডিয়া নাই, এখানে 1 ডজন মিডিয়া আছে হাসিনার বিরুদ্ধে করে খালেদাকে করা এবং তারা এখানে ভাগবটারা বসাবে। আমি জানি না তারা ভাগবটা বসাবে কিনা। সমস্ত এখন মিডিয়াগুলো ওই বাকশালের মতো, তারা বাকশালে যেমন জয়েন করছিল, বাকশালে পতন পরে আবার তারা বললো যে হ্যাঁ আমাদেরকে জোর করে বাকশালে নেওয়া হয়েছিল। সত্য নয়। বাকশালে যারা পার্লামেন্টের সদস্য, যারা নাকি তৎকালীন সংবিধানের যারা সদস্য ছিলেন, ব্যারিস্টার মইনুল হোসেন, জান ওসমানী, তাদেরকে বলেছিল যে তারা যদি বাকশালে জয়েন না করেন তাদের এই সদস্যপদ হারাবেন। ওনারা কিন্তু একটুকু ভ্রুক্ষেপ করেন নাই। তো আজকে একই কথা, এই নতুন যারা মিডিয়া আছে, মিডিয়া মালিকগুলো আছে, এই বসুন্ধরাকে অনতিবিলম্বে এটাকে পুরো বসুন্ধরাটাকে আমি দাবি করছি যে এটাকে জাতীয়করণ করা হোক। তো কাজে আগে প্রথম বিচার হবে সমস্ত কালো টাকার মালিকদের জাতীয়করণ করা, এবং 71 থেকে যতগুলো মন্ত্রী এমপি তাদেরকে সমস্ত সম্পত্তিগুলো, এখানে হয়তো 2-4-5% সৎ থাকতে পারে, কিন্তু আপাতত তাদের কিছু কষ্ট হতে পারে, কিন্তু ইন জেনারেল তাদেরকে সবাইকে তাদের সম্পত্তি অ্যাটাচমেন্ট করা দরকার এই মুহূর্তেই। এবং তারা যারা বেনিফিশিয়ারি, যাদের ফ্যামিলির 18 বছরের সদস্য ছেলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা দরকার। যারা মারা গেছে সেই স্পেশাল আইন করা, মরণোত্তর বিচার করতে হবে। ইংল্যান্ডের এক রাজার মরণোত্তর বিচার হয়েছিল, তাদের ওই কবর থেকে হাড্ডি নিয়ে তারা বিচার করছিল। তো কাজে শেখ মুজিব মরে গেছে, জিয়া রহমান মরে গেছে, তাদের আর কোনো বিচার হবে না, এটা হতে পারে না। কাজেই আমরা চাই এখানে ফাউন্ডিং ফাদার্স, যেটা আমেরিকা আছে, ফাউন্ডিং ফাদার একটা আন্দোলনে সংগ্রামে জাতি গঠন করার ব্যাপারে অনেকের ভূমিকা থাকে। সেই ফাউন্ডিং ফাদার্স আমরা আগেই বলেছি, এখানে শেরে বাংলা ফজল হক, যেখান থেকে আমাদের লাহোর রেজলিউশনের ভিত্তিতে করে পাকিস্তান হলো, বাংলাদেশ হলো, তো তাকে যদি আমরা রাখি, বাংলা ভাষা নিই, এখানে শেখ মুজিবও থাকতে পারে, এখানে জিয়া রহমান থাকতে পারে, এখানে মানে কমরেড সিয়াসা থাকতে পারে, আরও আলোচনা হতে পারে। কাজেই একটা ন্যাশনাল কনফারেন্স ফর রিকনসিলিয়েশনও আমরা উদ্যোগ নেব, কিন্তু বিচার হতে হবে। আর বিচারের প্রধান দিকটা হবে ইমিডিয়েটলি সম্পদগুলো বাজেয়াপ্ত করা হবে। আজ পর্যন্ত এটা হয় নাই। তো কাজেই আন্দোলন চলবে, দেশে বিদেশে চলবে। আমরা যে বিপ্লবী প্রবাসী সরকার আমরা গঠন করেছি, ওটা রাষ্ট্রপতি হিসাবে আমি এখনও দাবি করি, এই নেতৃত্বের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে ওই বঙ্গভবন আপনারা ঘেরাও করেন। উনিও প্যারিসে ছিলেন, 4 দিন পরে ইউনুসকে আপনারা ডেকে নিয়ে আসেন। আপনারা যেদিন কালকে আমাকে অনেকে বলছে আপনি আসেন, এই মুহূর্তে থাকা দরকার, কিন্তু আমি তো আওয়ামী মিডিয়া কিংবা বিএনপি মিডিয়া, জাতীয় পার্টি মিডিয়া সব অতিক্রম করে এসেছি। আমার বিচিত্রা কয়েকবার সাক্ষাৎকার ছাপা হয়েছে। আপনি দেখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, আই ওয়াজ একমাত্র ছাত্র টাকা 2বার আমাকে আহ্বান করা হয়েছিল, যেখানে শামসুল হক ছিলেন 5 বারের যে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সমন্বয়কারক। এখন এই জেনারেশন আমাকে চিনে না, কারণ আমি পয়সা দিয়ে ওই প্রচার করি না। প্যারিসে বড় বড় সম্মেলন করছে, বড় বড় ঘটনা করছে। এখন প্যারিসে নতুন জেনারেশন আসছে, নতুন এখন দেখতেছে কেনা লন্ডন থেকে যেসব শিবির ছেলেগুলো আসছে, এখানে যারা শিবির করে আসছে তাদের হিরো হলো পিনাকি। আমি পিনাকির সমালোচনা করছি। পিনাকি রাজনীতি করতে চায়, তাকে অবশ্যই রাজনীতি আসতে হবে। উনি গণজাগরণ মঞ্চের একজন অন্যতম ছিলেন, তখন ছিলেন সিপিবি। এখন তো অনেকেই বলবে যে না আমি ভুল করছি, আমি আওয়ামী লীগ করছি, এখন আমি আপনাদের সাথে আসছি। না, এত তাড়াতাড়ি আপনাকে পুনর্বাসন করা যাবে না।
আপনি মানে বলছেন যে ছাত্রদের এখন আর ভূমিকা শেষ, এখন বিএনপি এবং জামাত নেতৃত্ব নেবে, কোন অধিকারে কথা বলেন? আর আপনি কথাবার্তা শালীনতা বজায় রাখুন। আপনি যেভাবে অশালীন ভাষা শেখাচ্ছেন ইয়াং জেনারেশন, এখন আমি সবাইকে দেখছি এভাবে গালি দিচ্ছি। আরেকজন আছে জ্যাকব মিল্টন, আমি ভাবি না কোনোদিন কথা বলবো। আমি সবাইকে বলছি আপনারা এদের টকশো শুনবেন না। রাজনীতিবিদের থাকবে। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমার মতো অনেক মুক্তিযোদ্ধা আছে। অনেকে মনে করেন মুক্তিযুদ্ধে শেখ মুজিব মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না। সে জাতিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে উনি পাকিস্তান সারেন্ডার করছে। পৃথিবীর কোনো ইতিহাসে প্রধান সেনাপতি যুদ্ধের আগে সারেন্ডার করে না। এই ইতিহাস বিকৃত ইতিহাস। সিরাজ শিকদারের নাম নিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে কি বিচার? মাওলানা ভাসানীর নাম নেয় না। কাজে আমি সাধারণ ছাত্রদেরকে বলবো, আপনারা শেখ মুজিবের ছবি নামান, ওখানে মাওলানা ভাসানীর ছবি লাগান, আপাতত একটা করেন। তারপরে যদি মনে করেন যে আমাদের 23শে জুন 1757 থেকে আমাদের পরাধীনতার যে সূর্যাস্ত গেছিল, তাহলে সিরাজদৌল্লার ছবি থেকে শুরু করেন। সেখানে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা মুসলিম লীগ না হলে তো পাকিস্তান হতো না। সেখানে আপনার নবাব স্যার সলিমুল্লাহর কথা যদি মনে করেন, ঠিক আছে, তার ছবি করেন। তারপরে যদি আপনারা মনে করেন আরও কিছু নেতাকে সামনে রাখা দরকার, তখন আপনি বলবেন যে আপনার শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানী, এই কয়টা বললাম, এইগুলোর মানুষ শিক্ষা দেবে। ইভেন শেখ মুজিবের যে ভূমিকা ছিল সেটাও থাকবে, কিন্তু এককভাবে কোনো শেখ মুজিব কোনো জিয়া রহমান হবে না। এখন বিএনপি মনে করে আমাকে চেহারাটা ঘুষ দিছে, তাতে আমি খুশি, আমার নাম তো নিছে। এই যে অ্যাটর্নি জেনারেল, ইমিডিয়েটলি অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক বক্তব্য দিয়েছে, উনি শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলছেন, শেখ মুজিবের কথা বললেন, তারপর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক, তাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আবার উনি যে বলছেন আমি সরকারের বেতন কর্মচারী, কিংবা উনি অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক বক্তব্য দিতে পারে না। কাজে এখন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন সবই এই রড দ্বারা নিয়ন্ত্রিত। আপনি কয়টা চেঞ্জ করবেন? দরকার হলে 6টা চেঞ্জ করবো, প্রতি ঘন্টায় চেঞ্জ করবো, কেন সবই তাদের প্রথম লাইন, সেকেন্ড লাইন সবই তাদের আছে। কাজে এই রাজনীতি কোনো ভোজসভা নয়, রাজনীতি কোনো পিঠ থাপড়ায় কথা বলা নয়। আমি কোনো ক্ষেপেও যাই নাই, আমি সুস্থভাবেই বলছি যে এই ছাত্রদের প্রতি সকলের আস্থা আছে, আমারও আস্থা আছে। বাংলাদেশের ইতিহাস ছাত্র রাজনীতির ইতিহাস। কাজেই সংগ্রাম চলবে, বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের কথা এবং কাজে আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।